সীমা লঙ্ঘনের চরম মাত্রায় একটা ফটোকার্ড প্রচার করা হলো। ভুয়া স্ক্রিনশট তৈরি করে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘাত লাগিয়ে উল্লাস করছে আওয়ামী লীগ সমর্থকরা। সম্প্রতি শাহবাগ থানায় ছাত্রদল এবং শিবিরের কর্মীদের মধ্যে যে তুমুল হট্টগোলের ঘটনা ঘটল, তার পেছনের আসল ঘটনা কি আপনি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের ওপর হামলার যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, তার শুরুটা কোথায় হয়েছিল জানলে আপনি অবাক হবেন। একটা ফেসবুক পোস্ট, কয়েকটা ভুয়া অ্যাকাউন্ট আর নিখুঁত একটা সাইবার ষড়যন্ত্র কিভাবে সংঘাতের জন্ম দিতে পারে, আজ সেটাই আপনাদের শোনাবো। শুরুটা হয় গত 23 এপ্রিল, সময় তখন দুপুর 2:34। ফেসবুকে এশান চৌধুরী নামের একটি আইডি থেকে হঠাৎ করে একটি পোস্ট করা হয়। এই আইডির আগের নাম ছিল অ্যালবার্ট গ্যারিসন, মানে বুঝতেই পারছেন পুরোপুরি একটা ফেক আইডি। তো সেই আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা বিএনপি নেতা তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমানের একটি ছবি পোস্ট করা হয়। ছবির সাথে জুড়ে দেওয়া হয় অত্যন্ত কুরুচিপূর্ণ ও আপত্তিকর একটি ক্যাপশন। পোস্ট করার ঠিক 18 মিনিট পর ওই ফেক আইডির পোস্টটির একটি স্ক্রিনশট নেওয়া হয়। স্ক্রিনশট নেওয়ার এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 18 মিনিটের মাথায় আহমেদ হাবিব নামের আরেকটি আইডি থেকে সেখানে একটি কমেন্টও করা হয়েছিল, যা পোস্ট করার 6 মিনিটের মাথায় করা হয়। অর্থাৎ পোস্ট আর কমেন্টের মাঝখানে সময়ের পার্থক্য ছিল 12 মিনিট। এই ছোটোখাটো হিসেবগুলো একটু মাথায় রাখবেন, কারণ ষড়যন্ত্রের জালটা এই হিসেবগুলোর ওপর ভিত্তি করেই বোনা হয়েছে। এখন একটা বেনামি ফেক আইডি থেকে আজেবাজে পোস্ট করলেই তো আর রাজনীতিতে দ্বন্দ্ব লেগে যায় না। মানুষের ক্ষোভ উস্কে দিতে হলে দরকার এমন একজন ভিকটিম যার একটা পরিচিতি আছে। মাস্টার মাইন্ডরা এবার সেদিকেই হাঁটল। তারা ওই স্ক্রিনশটটাকে এডিট করল। ঈশান চৌধুরী নামটা মুছে সেখানে বসিয়ে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদের নাম আর প্রোফাইল পিকচার। তাকে টার্গেট করার বিশেষ কারণ হলো তাকে এমনভাবে উপস্থাপন করা যাতে বোঝানো যায় যে শিবিরের পক্ষ থেকে এমন কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে। এতে ছাত্রদলও খেপে যাবে। তবে চোরের 10 দিন গৃহস্থের একদিন। এডিট তারা করেছিল ঠিকই, কিন্তু তাড়াহুড়োয় একটা ছোট্ট ভুল করে ফেলে। মাহমুদের নাম বসাতে গিয়ে অরিজিনাল পোস্টের ক্যাপশনের ওপরের দিকের ই কারের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। সাধারণ চোখে এই সূক্ষ্ম ভুল ধরা মুশকিল, তবে ফ্যাক্ট চেকারদের চোখে ঠিকই ধরা পড়েছে। এডিটেড স্ক্রিনশট তৈরি হয়ে গেল, এবার সেটাকে ভাইরালের পালা। দুপুরের দিকেই কিছু সুনির্দিষ্ট আইডি থেকে এই ভুয়া স্ক্রিনশটটা ছড়াতে শুরু করে। খেয়াল করার মতো বিষয় হলো, যারা এই স্ক্রিনশট প্রথমে প্রচার করতে শুরু করে তাদের প্রায় সবাই কট্টর আওয়ামী লীগ সমর্থক হিসাবে পরিচিত। তারা এই এডিটেড ছবিটা শেয়ার করে এমন সব ক্যাপশন দিতে থাকে যা সরাসরি ছাত্রদলের আবেগে আঘাত করে। তাদের বক্তব্য ছিল অনেকটা, দেখুন শিবিরের ছেলেরা আপনাদের শীর্ষ নেতার মেয়েকে নিয়ে কি জঘন্য কথা বলছে, আর আপনারা এদের সাথে রাজনীতি করছেন। উদ্দেশ্য পুরোপুরি সফল হয়। ছাত্রদলের নেতাকর্মীদের টাইমলাইনে যখন এই স্ক্রিনশট পৌঁছায়, তখন স্বাভাবিকভাবেই তারা ক্ষোভে ফেটে পড়ে। ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই ভুয়া স্ক্রিনশট শেয়ার করে আবদুল্লাহ আল মাহমুদের কঠোর বিচার দাবি করতে থাকে। কেউ কেউ তো সরাসরি হুমকিও দিতে শুরু করে। এখানেই শেষ নয়, মাহমুদকে পাকটা শিবির বানানোর জন্য ব্যাকগ্রাউন্ডে আরও গেম চলছিল। ওই যে এশান চৌধুরী আইডি এবং তার সাথে যুক্ত আবদুল্লাহ আল সাবা নামের আরেকটা আইডি, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই আসল চেহারা বেরিয়ে আসে। দেখা যায় এই আইডিগুলো থেকে কিছুদিন ধরেই জামায়াত শিবিরের পক্ষে বিভিন্ন পোস্ট করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল কেউ যদি আইডিগুলো চেক করে তাহলে সে যেন নিশ্চিত হয় যে এগুলো শিবিরেরই আইডি। কিন্তু মজার ব্যাপার হলো, ওইসব তথাকথিত শিবিরের পোস্টে রিয়াকশন পড়তো মাত্র 5 থেকে 20টি। আর যারা রিয়াকশন দিত তাদের প্রোফাইল ঘাটলে দেখা যায় তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার মানে নিজেদের লোকেরাই ফেক আইডি খুলে শিবিরের ভান ধরছে এবং নিজেদের লোকেরাই সেখানে রিয়্যাক্ট করে ভুয়া পরিবেশ তৈরি করছে। জায়মা রহমানকে নিয়ে ওই কুরুচিপূর্ণ পোস্ট করার কিছুক্ষণ পরই সাবা আইডি থেকে দেলোয়ার হোসেন সাইদির ছবি প্রোফাইল পিকচার হিসাবে দেওয়া হয়। পুরো ব্যাপারটা এমনভাবে সাজানো হয়েছিল যাতে ছাত্রদলের মনে তিল পরিমাণ সন্দেহ না থাকে যে এই কাজটা শিবিরই করেছে। এদিকে যার নামে এত বড় অপবাদ, সেই আবদুল্লাহ আল মাহমুদ যখন দেখলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরিষ্কার জানিয়ে দেন যে ভাইরাল হওয়া ওই পোস্ট তিনি করেননি, ওটা সম্পূর্ণ এডিটেড ও ভুয়া। কিন্তু মাহমুদের সেই পোস্টের কমেন্ট বক্সে শুরু হলো আরেক নাটক। বেশ কয়েকজন ব্যক্তি সেখানে এসে কমেন্ট করতে শুরু করে যে ভাই আপনি মিথ্যে বলছেন কেন, আমি নিজ চোখে আপনার আইডিতে ওই পোস্ট দেখেছি, আমি নিজে সেখানে অ্যাংরি রিয়্যাক্ট দিয়েছি। যেই স্ক্রিনশট 100% এডিটেড প্রমাণিত হয়ে গেছে, সেই পোস্ট নাকি তারা নিজ চোখে মাহমুদের টাইমলাইনে দেখেছে। বুঝুন ব্যাপারটা। তাহলে কারা এই মিথ্যা সাক্ষ্য দিচ্ছিল তখন? তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
যারা মাহমুদের পোস্টে এসে এত কনফিডেন্সের সাথে মিথ্যা বলছিল তারা প্রত্যেকেই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অর্থাৎ একটা মিথ্যাকে বারবার বলে সত্য বানানোর যে পুরনো থিওরি, তারা ঠিক সেটাই অ্যাপ্লাই করছিল। তাদের টার্গেট ছিল মাহমুদ যেন কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে। পরিস্থিতি যখন ঘোলাটে, তখন দেশের প্রথম সারির ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো নড়ে চড়ে বসে। তারা এই ভাইরাল স্ক্রিনশটের চুল চেরা বিশ্লেষণ করে। তারা ওই যে প্রথমে বলেছিলাম 18 মিনিট আর 12 মিনিটের হিসেব, সেই হিসেব মিলিয়ে দেখে। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার প্রমাণ করে দেয় যে মূল পোস্টকারী কোনোভাবেই আবদুল্লাহ আল মাহমুদ নন। ওই এশান চৌধুরী আইডির স্ক্রিনশট চুরি করে তার ওপর মাহমুদের নাম বসানো হয়েছে। ফ্যাক্ট চেকাররা সব প্রমাণ সহ তাদের রিপোর্ট প্রকাশ করে সবাইকে সতর্ক করে দেন। কিন্তু এরপরেও ভুল বোঝাবুঝির অবসান হলো না, কারণ সাইবার গেমের সবচেয়ে ভয়ঙ্কর চালটা লিগেরা তখনই চালল। রিউমার স্ক্যানারের রিপোর্ট যখন ভাইরাল হতে শুরু করলো, তখন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য রাতারাতি একটা ভুয়া ফ্যাক্ট চেকিং এজ বানানো হলো। পেজটার নাম দেওয়া হলো এমন একটা গালভরা নাম যা শুনলে যে কারো আসল মনে হতে পারে। এই ভুয়া ফ্যাক্ট চেকিং পেজ থেকে দাবি করা হলো অরিজিনাল ফ্যাক্ট চেকিং রিপোর্টটাই নাকি মিথ্যে। আর তাদের যুক্তির জায়গাটা কোথায় ছিল জানেন? ওই যে কয়েকজন আওয়ামী লীগ সমর্থক মাহমুদের আইডিতে গিয়ে মিথ্যা কমেন্ট করেছিল যে আমরা নিজ চোখে দেখেছি, সেই মিথ্যা কমেন্টগুলোকেই এই ভুয়া ফ্যাক্ট চেকিং পেজ প্রমাণ হিসাবে হাজির করল। তারা বলল যেখানে এত মানুষ নিজ চোখে দেখেছে সেখানে এটা এডিটেড হয় কি করে? এই ভুয়া ফ্যাক্ট চেকিং রিপোর্টটাকেই এবার ব্যাপকভাবে শেয়ার করতে শুরু করলো সেই চক্রটি। এই চাল এমনই ছিল যে ছাত্রদল এবং বিএলপির অনেক সাধারণ সমর্থকও চরমভাবে বিভ্রান্ত হয়ে পড়লেন। তারা আসল আর নকলের পার্থক্য করতে না পেরে উল্টে সত্যিকারের ফ্যাক্ট চেকারদের আক্রমণ করতে শুরু করলেন। তারা বলতে লাগলেন ফ্যাক্ট চেকাররা শিবিরের দালাল হয়ে গেছে, তাই তারা মাহমুদকে বাঁচানোর চেষ্টা করছে। এই ভুয়া স্ক্রিনশট এবং তার জেরে তৈরি হওয়া অন্ধ ক্ষোভের কারণে শাহবাগ থানায় তৈরি হলো চরম উত্তপ্ত পরিস্থিতি। চারদিকে যখন মারামারি আর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, তখন অনলাইনে বসে সেই দৃশ্য উল্লাস করছিল জানেন কারা? মারামারির ভিডিওগুলো যখন ফেসবুকে ছড়িয়ে পড়ল, তখন প্রথম দিকে যেই আইডিগুলো থেকে ওই ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে আগুন লাগানো হয়েছিল, সেই তাদেরকেই দেখা গেল চরম উল্লাস করতে। যে সংঘাত লাগানোর জন্য তারা এতগুলো ফেক আইডি, ফেক স্ক্রিনশট, ফেক প্রমাণ আর ফেক ফ্যাক্ট চেকিং পেজ খুলেছিল, তাদের সেই মিশন পুরোপুরি সাকসেসফুল। দুই দল যখন নিজেদের মধ্যে মারামারি করে, তখন তৃতীয় পক্ষ এভাবেই বসে পপকর্ন খেতে খেতে খেলা দেখে। সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি তার সবটাই যে সত্য নয়, বরং এর পেছনে যে কত গভীর রাজনীতি আর সাইবার ম্যানিপুলেশন থাকতে পারে, এটার একটা টেক্সট বুক এক্সাম্পল। একটা এডিটেড ছবি কিভাবে জাতীয় রাজনীতিতে বড় ধরনের ফাটল ধরিয়ে দিতে পারে, কিভাবে সুস্থ মস্তিষ্কের মানুষকেও অন্ধ ক্ষোভে পরিণত করতে পারে, তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তাই পরবর্তীতে অনলাইনে কোনো উস্কানিমূলক পোস্ট দেখলে, কোনো স্ক্রিনশট দেখলে সাথে সাথে রিয়্যাক্ট করার আগে অন্তত কয়েকবার ভাববেন, যাচাই করবেন। কারণ আপনি হয়তো না জেনেই এমন কারো পাতা ফাঁদে পা দিচ্ছেন যে আড়ালে বসে আপনার